This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাছাই করা বেশ কিছু ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। প্রথম ব্রেকিং নিউজ এই মুহূর্তে নজর রাখা যাক। ইমরান খানের পরিবারকে মারধর পাক পুলিশের। ইমরানের বোনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলল পাক পুলিশ। পুলিশের জুলুমের প্রতিবাদে ধর্নায় ইমরানের 3 বোন। পাক পুলিশের হেফাজতে ইমরানের 3 বোন। দ্বিতীয় ব্রেকিং এর দিকে নজর রাখা যাক। নেক্সট ব্রেকিং নিউজ এই মুহূর্তে 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। মূল উদ্যোক্তা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানে আমন্ত্রণ আব্বাস সিদ্দিকীকে। 2 লক্ষ মানুষের জমায়েত হবে এই দাবি হুমায়ুনের। এবার পরবর্তী ব্রেকিং নিউজ 3 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। থার্ড ব্রেকিং নিউজ আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশে পাল্টা অভিযোগ কল্যাণের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের কল্যাণের। অভিযোগপত্রে রাজ্যপাল পদের উল্লেখ করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বোস, মন্তব্য কল্যাণের। এবার ফোর্থ ব্রেকিং নিউজ সেদিকে নজর রাখা যাক। কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ। মালবাজারে মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি কাজের চাপেই আত্মহত্যা। এবার নজর রাখা যাক ফিফথ ব্রেকিং নিউজের দিকে। নেক্সট ব্রেকিং নিউজ ভুল তথ্য আপলোড হলে সংশোধন করতে পারবেন বিএলওরা। অ্যাপে এডিট অপশন দিয়েছে কমিশন, দাবি বিএলওদের। চাপে পড়ে ভুল তথ্য আপলোড মানছেন বিএলওরা। এবার নেক্সট ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। 6 নম্বর ব্রেকিং নিউজ এই মুহূর্তে। 6 নম্বর ব্রেকিং নিউজ পাথর পর জামিনে জেল মুক্তি কল্যাণময়। সিবিআই মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়। মামলা শেষ হওয়ায় জেল থেকে ছাড়া পাচ্ছেন কল্যাণময়, এমনটাই খবর। এবার পরবর্তী ব্রেকিং নিউজ 7th ব্রেকিং নিউজের দিকে নজর। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, মন্তব্য শুভেন্দু অধিকারী। ভোটের আগে ঠিকাদারদের কাজ ধরতে নিষেধ। সরকার বদল হলে আটকে যাবে টাকা। ডিসেম্বর থেকে ঠিকাদাররা নতুন কাজ নেবেন না। ঠিকাদারদের কমিশনের কাটমানি টিএমসির তহবিলে। 300 কোটি টাকা গেছে টিএমসির তহবিলে, দাবি বিরোধী দলনেতার। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। 8 নম্বর ব্রেকিং নিউজ দেশে ফিরতেই গ্রেপ্তার গ্যাংস্টার আনমোল বিষ্ণোই। কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল। সলমান খানের বাড়িতে হামলায় নাম জড়ায় এই আনমোলের। বাবা সিদ্দিকী খুনেও অন্যতম অভিযুক্ত আনমোল। আনমোলকে ভারতে ফেরত পাঠায় আমেরিকা। এবার 9 নম্বর ব্রেকিং নিউজ সেদিকে নজর রাখা যাক। 9th ব্রেকিং নিউজ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি পর্ষদের। আজ থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন। 13,421 শূন্যপদের জেলাভিত্তিক বিবরণ প্রকাশ পর্ষদের। শিক্ষকদের নিজের জেলায় চাকরি দিতে চায় পর্ষদ। এবার 10 নম্বর ব্রেকিং নিউজের দিকে নজর। 10 নম্বর ব্রেকিং নিউজ পুলিশের বিরুদ্ধে রোষ শোভনদেব চট্টোপাধ্যায়ের। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে মন্ত্রী শোভনদেব। 4.5 বছরে এই দুষ্কৃতী দৌরাত্ম্য দেখিনি, মন্তব্য মন্ত্রী। উপরওয়ালাকে জানানোর হুঁশিয়ারি শোভনদেবের। पंछी नदिया पवन के झोंके, कोई सरहद ना इन्हें रोके। মানে পাখি, নদী আর হাওয়া, এই 3টে জিনিসকে পৃথিবীতে কোনো সীমা, কোনো সীমান্ত, কোনো সীমানা আটকাতে পারে না বা বেঁধে রাখতে পারে না। হাওয়া নিজের মতো বয়, পাখি এদেশ থেকে ওদেশ চলে যায়, নদীও ঠিক তাই, এপার ভাঙে আর ওদিকে গড়ে। ঠিক 25 বছর আগে এই গানটা গেয়েছিলেন, হিট গান, সোনু নিগম, আলকা ইয়াগনিক। আপনারা যারা গান টান শোনেন নিশ্চয়ই জানেন। আচ্ছা, হঠাৎ ঠোঁট কাটা স্পেশালে সোনু নিগম আর আলকা ইয়াগনিকের এই বিখ্যাত গানটার যে 2টো কলি আমি গেয়ে শোনালাম, গুনগুন করলাম বলতেই পারেন। কেন করলাম বলুন তো? কারণ এক ঝাঁক আজাদ পঞ্ছির গল্প শোনাবো আপনাদের, খুব ইন্টারেস্টিং। দেখুন, বলবো পরিযায়ী পাখি আমুর ফ্যালকনের কথা। গল্পের শুরুটা নভেম্বরের 2য় সপ্তাহে। মণিপুর থেকে 3টি আমুর ফ্যালকন, ছোট্ট পাখি কিন্তু প্রচুর উড়তে পারে, লং ডিস্টেন্স, লং রেঞ্জ ওড়ে। আমুর ফ্যালকনের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। বলুন তো এখন ওই পাখিগুলো কোথায়? আরব সাগর পেরিয়ে সোজা আফ্রিকায় পৌঁছে গেছে তারা।
এতে আশ্চর্যের কিছু নেই, এটাই ওদের রুট, এটাই ওদের গতিপথ। প্রতি বছর চীন থেকে ভারত হয়ে আফ্রিকা যায় আমুর পাখির দল। পাখিদের তো কোনো পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না, তাই সরহদ মানে সীমা পেরিয়ে যায় তারা ইচ্ছে মতোই, যেমনটা বলছিলাম ওই গানটার রেফারেন্স দিয়ে। বাংলাদেশের রোকেয়া বিবি, আলেয়া বিবি, তারাও পাখির মতোই ভিসা পাসপোর্ট ছাড়াই কখন চুপি সারে ওপার থেকে তারা এপারে চলে এসেছে, কাকপক্ষীও টের পায়নি। সীমান্ত পেরোলেন কিভাবে তারা, কি বলছেন জানেন? এমনি ভাবুন, তারা বলছেন মানে কোনো হেলদোল নেই, তারা বলছেন এমনি চলে এসেছি, আমি তো এমনি এসেছি। কিভাবে আসলেন? এমনি ওই লাইলা সেই ইয়ে করতে করতে। আচ্ছা, হ্যাঁ। কত টাকা খরচ হয়েছিল আসতে? ওই 1000 টাকা নিল যাতে। মানে সব ঘর বাড়ি ডুবে গেছিল, তাদের মতো চলে এসেছিল। আমরা তো তখন ছোট ছিলাম, তো তাদের মতো তারা হাঁটতে হাঁটতে এ দেশে চলে এসেছিল। দেখেছেন আমাদের ঠোঁটকাটা টিম কিভাবে এই আমুর ফ্যালকন পাখির সঙ্গে, হ্যাঁ, যারা চুপি সারে এদেশ থেকে ওদেশ চলে যায় সীমানা পেরিয়ে, সীমান্ত পেরিয়ে হাওয়ার গতিবেগে, ঠিক সেইভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটা তুলনা করেছি। না, তুলনা ঠিক বলা যায় না, রেফারেন্স টেনেছি। তার কারণ এরাও চুপচাপ চলে আসে, কেউ জানতে পারে না। আবার একটু আমুর ফ্যালকনের কথা বলি। ছোট্ট পাখি, বড় জোর 150 গ্রাম ওজন। বলুন তো যে এমন ছোট পাখি আরব সাগরের মতো এত বড় সমুদ্র একেবারে উড়ে কি করে পেরিয়ে যায়? তাদের শক্তির বা তাদের এনার্জির রহস্য হচ্ছে উই পোকা। তারা উই ঢিপিতে বসে উই পোকা খায়। হ্যাঁ, এটাও একটা জানার জিনিস, ইন্টারেস্টিং। আশা করি অনেকেই জানেন না, আবার আশা করি অনেকে জানেন। আমি তো আজকেই শুনলাম, জানতাম না। এটাই তাদের শক্তি যোগায়। আর বাংলাদেশিরা মানে অনুপ্রবেশকারীরা, তারা নিজেরাই উই পোকা হয়ে ঢুকে পড়ছে আমার আপনার এই সোনার বাংলায় সাজানো সংসারে। আমি বৃহত্তর পরিবারের কথা বলছি, কিন্তু ইন্ডিভিজুয়ালের পরিবারের কথা বলছি না। আমাদের পশ্চিমবঙ্গবাসীর যে পরিবার, সেই পরিবারের মধ্যে বৃহত্তর পরিবার আমাদের অর্থনীতিতে ঢুকে গেছে, আমাদের ভূগোলে ঢুকে গেছে, আমাদের সমস্ত কিছুতে তারা ঢুকে গেছে, ভাগ বসাচ্ছে একদম ফালতু। মানে বাংলার সংসারে আপনাদের কাজ মানে আমাদের কাজ, সেই কাজ খেয়ে নিচ্ছে। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, তাতে ভাগ বসাচ্ছে। আপনাদের সুরক্ষা, নিরাপত্তা, সেটাও তো মাটিতে গড়াগড়ি যাচ্ছে এই অনুপ্রবেশকারী রূপী উই পোকাদের জন্য। বিস্তারিত দেখাবো, আগে দেখিয়ে নিই যে বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার অনুপ্রবেশকারীরা কিভাবে শুষে নিচ্ছে। বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে কয়েকদিন 1000 টাকা দিল। SIR শুরু হতেই বাক্স প্যাঁটরা গুছিয়ে অনুপ্রবেশকারীদের দেশে ফেরার ধুম। উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে যে ভিড় রোজ আপনাদের আমরা দেখাচ্ছি, কিন্তু রোজই ঠোঁটকাটা আপনাদের একটা করে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট দেখাচ্ছে, একই গল্প দেখাচ্ছি না। সেখানে চলছে পুশব্যাক, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ভিড়েই বাংলাদেশি রোকেয়া বিবির এমন নির্ভেজাল স্বীকারোক্তি যে বাবা আগে পেতাম 500, এখন পাই 1000। আরে পাওয়ারই তো কথা নয়, তিনি গরিব মানুষ, নিশ্চয়ই তা সেদিক থেকে মানবতার দিক থেকে একটা সহানুভূতি আছে, কিন্তু আইন তো সে কথা বলে না। আচ্ছা, এই যে উই পোকা, এটা কতটা গুণ ধরালো আমাদের দেশে বা আমাদের রাজ্যে বলুন তো, আমাদের ইকোনমিক্সে, আমাদের অর্থনীতিতে। মানে যে টাকাটা আমার বাড়ির বা আপনার বাড়ির বা এখানকার কোনো মহিলা পেতে পারতেন, হয়তো তিনি পাচ্ছেন না, ইনি পাচ্ছেন। মানে আমার আপনার ট্যাক্সের টাকা তারা কতটা হজম করলেন, আমরা একদম একটা হিসেব কষেছি। দেখুন প্রতিবেদনে, দেখুন। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে 2021 সালের অগস্টে। শুরুতে দেওয়া হতো মাসে মাসে 500 টাকা। তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন মাসে 750 টাকা। সর্বশেষ লোকসভা নির্বাচনের ঠিক আগে 2024 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়িয়ে দেয় রাজ্য সরকার, মাসে 1000 টাকা। আর তপশিলি জাতি উপজাতি মহিলাদের মাসে 1200 টাকা। বাংলা লক্ষ্মীর ভাণ্ডারের সেই টাকা অনুপ্রবেশকারী বাংলাদেশির অ্যাকাউন্টে। রোকেয়া বিবির অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের কত টাকা ঢুকেছে জানেন? 2021 আগস্ট থেকে 2024 জানুয়ারি 29 মাস 500 টাকা করে প্রতি মাস হলে 14,500 টাকা। 2024 ফেব্রুয়ারি থেকে 2025 নভেম্বর প্রতি মাসে 1000 টাকা করে হলে 22 মাসে 22,000 টাকা। সব মিলিয়ে 36,500 টাকা সরকারি টাকা বাংলাদেশের অ্যাকাউন্টে।
36,500 টাকা। আপনারা অনেকেই বলতে পারেন এ আর বেশি কথা কি, এটা একটা উদাহরণ। দেখুন, ইউ নেভার নো, উই অলসো ডোন্ট নো, আমরাও জানি না যে এই সংখ্যাটা কত। এই সংখ্যাটা তো ইনডেফিনিট। এইরকম রোকেয়া বিবি যদি ভুড়ি ভুড়ি থাকেন, সংখ্যাটা যদি 1000 হয়, তারও হিসেব দেবো, তাহলে এটা দাঁড়ায় 3.5 কোটি টাকা অনুপ্রবেশকারী রূপী উই পোকায় খেয়ে নিয়েছে। বিরোধীরা বলছে যে অনুপ্রবেশকারী হাজারে হাজারে, তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার অনুমান করে দেখুন। লক্ষ্মীর বিদায় হোক, আর এই অলক্ষ্মীর সঙ্গে পশ্চিমবঙ্গের যে অলক্ষ্মী আছে তারও 26-এ বিদায় হোক। এরা আমার রাজ্যে শুধু আমার কাজ দখল করেনি, এরা আমার পরিবেশটাকে শুধু নোংরা করেনি, আমার সংস্কৃতিকে শুধু পরিবর্তন করার চেষ্টা করেনি, এরা আমার ট্যাক্সের পয়সায় লক্ষ্মী ভাণ্ডারও খেয়ে গেছে। যিনি দিচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার, তিনি লক্ষ্মী না অলক্ষ্মী সেটা মানুষ বিচার করবে। আমাদের ট্যাক্সের টাকায় কোন কোন বা কত সংখ্যক বাংলাদেশের মা বোনেদের আপনি দিয়েছেন, তার তদন্ত আমরা দাবি করি। আমার সব থেকে অবাক লাগে কোথায় জানেন, হয়তোবা আপনাদেরও লাগবে, এবং ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে এটাই সবাইকে আমাদের হতাশ এবং অবাক করছে, যে দেশটার এত মানুষকে আমরা ইচ্ছাকৃত আশ্রয় দিয়েছি কথা বলবো না, কিন্তু তারা ঢুকে বসে আমার ইলেকট্রিসিটি, আমার জল, মানে আমাদের ট্যাক্স, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হজম করলো, সেই দেশটা আজকে আমাদের গালাগাল দিচ্ছে। হ্যাঁ, এসআইআর চালুর পরই শহরের বেশ কিছু বস্তিতে হঠাৎ লোকজন উধাও হতে শুরু করে দিয়েছে। আমরা আপনাদের দেখিয়েছিলাম দিনের পর দিন, আজকেও দেখাচ্ছি, ভয়ে পালিয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। কিছু ভুল বলিনি, এখন স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে আপনি যদি যান না, এরকম ভুড়ি ভুড়ি প্রমাণ পাবেন, এবং লুকোচাপা ব্যাপার নয়, ওপেন। আচ্ছা, এরপরেও কিছু লোক বলে যে অনুপ্রবেশকারী, বিশেষত শাসক দলের কিছু লোক বলে যে এইভাবে অনুপ্রবেশকারী খুঁজে বের করা যায় কি, এবং এই স্যার প্রক্রিয়ার প্রথম থেকেই তারা কোথাও যেন একটু নিমরাজির মতো ছিলেন। কেন ছিলেন, কি যুক্তি, এই ছবিগুলো দেখুন। বাংলাদেশের কোথায় বাড়ি? আমাদের বাংলাদেশে সাতক্ষীরা থানা, সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা থেকে। আপনার জন্ম কোথায়? আমার জন্ম বাংলাদেশে বাড়ি। হাকিমপুর চেকপোস্টে কাতারে কাতারে বাংলাদেশি সীমান্ত পেরিয়ে পালানোর অপেক্ষায় এতদিন ছিল কলকাতার কাছেই, আমার আপনার ভিড়ে মিশে। কোথায় থাকতেন, এদিকে কোথায় থাকতেন? আটঘাচিনার পাশ। এখানে কোথায় থাকতেন? নিউটাউন থানা। এখানে কোথায় ছিলেন ভারতে? এখানে নিউটাউন ছিল। এখানে থাকতেন কোথায়? কলকাতা। কলকাতা কোথায়? নিউটাউন। নিউটাউনের আজকের চিত্রটা দেখাই। নিউটাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। এখানে সবই অস্থায়ী বাড়ি, এবং অধিকাংশ বাড়িতেই কিন্তু তালা ঝুলছে। কয়েকজন এখানে রয়েছেন, এছাড়া কিন্তু বেশি কেউ নেই। দিদি, বেশিরভাগ বাড়িগুলোতে তালা, সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ, সব বাংলাদেশ চলে গেছে। সব বাংলাদেশে চলে গেছে। আরেকবার হাকিমপুরে যাওয়া যাক। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। কোথায় থাকতেন এখানে? বিরাটি সেই ঝুপড়িও এখন ফাঁকা। হঠাৎ করে বেশ কয়েকটা পরিবার দেখছি উধাও হয়ে গেছে। সব বাংলাদেশে ছিল, বাংলাদেশ চলে গেছে। আর যারা গেল তারা কোথায় গেল? দেশে, বাংলাদেশে চলে গেল। দেশের আতঙ্কেই তো চলে গেল। বিরাটির কাছে মধ্যমগ্রাম, মধ্যমগ্রামের বিশ্বাস পাড়াতেও একই দৃশ্য। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এই বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে, কারণ এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশিরা। এই প্রত্যেকটা ঘরে কিভাবে থাকতো এরা, মানে কি করতো? এই নোংরা টোংরা সব কুড়িয়ে এনে খুঁটা করে বেচাকেনা করতো। তারা এই গত 15-20 বছরে ভোটার লিস্টে নাম তুলেছেন, ভোটার লিস্টে নাম তুলে আধার কার্ড তৈরি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলেছেন, ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন, সমস্ত কিছুই তারা করেছেন। এখন প্রশ্ন হলো, এগুলো তারা কিভাবে করলেন? সব আছে এদের। কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালে নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিতে হবে। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারও আছে। ঘুরে ফিরে আবার সেই লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু শুধুই লক্ষ্মীর ভাণ্ডার নয়, আরও বলার আছে আমার। দাঁড়ান, এই উই পোকারা কোথায় না ঢুকেছে। বাড়িতে বাড়িতে পরিচারক পরিচারিকার কাজ করেছে, মানে আমাদের রাজ্যের পরিচারকদের কাজ মার গেছে, তাই তো। দোকানে দোকানে খেটেছে, অর্থাৎ সেখানেও কোনো না কোনোভাবে
স্থানীয় মানুষের কাজ খেয়েছে তারা। কাগজ ছিল, মানে সরকারি রেশনেও তারা ভাগ বসিয়েছে, কেউ ধরার নেই। বাংলার প্রশাসন কি করছিল? কেন্দ্রের ঘাড়ে দায় চাপানো ছাড়া। হ্যাঁ, তারা বিএসএফ যারা যারা ঢুকেছে বহু জায়গায়, এই কাঁটাতারের বেড়া আছে কি নেই এই বিতর্ক আজীবন চলতেই থাকবে যতদিন পুরোটা না বেড়া দেওয়া হয়। একেবারে বিএসএফের কেউ কিচ্ছু জানতো না এবং তাদের কোনো ফল্ট নেই একথা আমি বলছি না এখানে দাঁড়িয়ে, কিন্তু এতদিন একটা 10-15 বছর ধরে একটা বস্তি তৈরি হয়ে গেল, স্থানীয় প্রশাসন কিচ্ছু জানলো না বা কোনো স্টেপ নিল না, এটা তো একটা মানে অদ্ভুত ব্যাপার। নিশ্চিতভাবে মাইগ্রেশন হয়েছে কিছু না কিছু। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহ, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রক, অপদার্থ অমিত শাহ বিএসএফকে দিয়ে সেই কাজটা করাতে পারেনি। এক, দ্বিতীয় কথা, এরা ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করছে। আমরা শাসক নেতাদের একেবারে চেনা সিলেবাস, এই প্রসঙ্গে একই সুর। এই ইস্যুতে তৃণমূল বিএসএফের দিকে আঙুল তোলে, তবে সীমান্ত রক্ষার দায়িত্ব যখন বিএসএফের, তখন প্রশ্ন বিএসএফের দিকে উঠবে এবং বিএসএফকে হজম কিছুটা করতেই হবে, যতই কাঁটাদার থাক বা না থাক। কিন্তু সীমান্তে সর্বত্র কাঁটাদার না থাকলে বিএসএফ কি করবে যদি সব জায়গায় না থাকে? এটাও তো একটা বিগ ইস্যু। কাঁটাতার দেওয়া যাচ্ছে না কেন? রাজ্য সরকারের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে পর্যাপ্ত জমি না দেওয়ার অভিযোগ। এই যেমন হাকিমপুরে এই সীমান্তে কাঁটাতার নেই, নদী পেরোলেই এপার ওপার, পাখির মতোই উড়ে চলে যাওয়ার স্বাধীনতা। বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব আন্তর্জাতিক সীমানা রয়েছে তার মধ্যে উত্তর 24 পরগনার হাকিমপুর অন্যতম, কিন্তু এই হাকিমপুরে কিন্তু কোনো আন্তর্জাতিক সীমানা বলতে কোনো তার কাটা নেই। এখানে সোনাই নদী দুই দেশকে আলাদা করেছে। আমি রয়েছি সেই হাকিমপুরে এবং আমার পেছনে যে দেখা যাচ্ছে ধান ক্ষেত, এই ধান ক্ষেত থেকে কিছুটা এগোলেই সেই সোনাই নদী এবং সোনাই নদীর ওপারটাই মূলত বাংলাদেশ, অর্থাৎ দূরে যে গাছপালাগুলি দেখা যাচ্ছে তার ওপারটাই বাংলাদেশ। এবং স্থানীয় মানুষজন বলছে যেহেতু এখানে কোনো তার কাটার বেড়া নেই, সেই কারণে রাতের অন্ধকারে কিংবা শীতকালে যখন বা গরমকালে যখন সোনাই নদীতে জল কম থাকে তখন রাতের অন্ধকারে এখানে অবাধে পারাপার চলে, বাংলাদেশ থেকে এদেশে চলে আসে। এবং এই মুহূর্তে হাকিমপুরে যে সমস্ত বাংলাদেশি তারা পুশব্যাকের অপেক্ষায় রয়েছে, তাদেরও অনেকে স্বীকার করছে যে তারা চোরা পথেই এদেশে এসছে। কবে ভারতে এসে 10 বছর। কিভাবে এলেন? দালাল? কত টাকা দালালি নিল? 8000 টাকা দুজনে। কবে এসছেন? এই দেশে এসে 3-4 বছর হয়ে গেছে। তখন মানে বউ বাচ্চা নিয়ে এসেছিলেন? হ্যাঁ। কিভাবে এসেছিলেন? এসেছিলাম চোরাই পথে। কিভাবে আসলেন? আমি ওই লাইলা সেই ইয়ে করতে করতে। আচ্ছা, হ্যাঁ। কত টাকা খরচ হয়েছিল আসতে? ওই 1000 টাকা নিল যাতে। এবং এই বিষয়টির আগেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তুলেছিলেন যে রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে বিএসএফ আউটপোস্ট তৈরি করা যাচ্ছে না এবং সেই তার কাটা দেওয়া যাচ্ছে না। 50 किलोमीटर जहां फेंसिंग होता है वहां बाकी है। अब मैं वो बताना चाहता हूं कि क्यों बाकी है। ये 450 किलोमीटर के लिए मान्यवर मैंने डीओ लेटर लिखकर 10 रिमाइंडर करे हैं, बंगाल सरकार भूमि नहीं देती। मान्यवर मैं कहना चाहता हूं कि ये 450 किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपैठियों के पर जो है इसके कारण। এসআইআর বা স্যারের কোনো শিং নেই, কিন্তু স্যার মোক্ষম গুঁতো দিতে জানে এবং দিয়েওছে। গত কয়েকদিনের হাকিমপুর সীমান্তের ছবিটাই বলে দিচ্ছে স্যার কেমন গুঁতো দিয়েছে। শয়ে শয়ে বাংলাদেশি পুশব্যাকের অপেক্ষায় অবৈধভাবে যারা ঢুকেছে, কলোনি বানিয়ে এতদিন থেকেছে এবং এখানে জল হাওয়া সব ভোগ করেছে, আমার আপনার অন্নে ভাগ বসিয়েছে। রোকেয়া বিবিরা বাংলার সরকারি প্রকল্পের সুযোগ নিয়েছে, এখন তল্পি তল্পা লোটা কম্বল সব নিয়ে পালাতে হচ্ছে, কারণ পুশব্যাক ঘাড় ধাক্কা দিয়ে পাঠাতে হচ্ছে তাদের আসল দেশে। শহর কলকাতার চারপাশে এত অবৈধ বাংলাদেশি, এত অনুপ্রবেশকারী আমরা কি আগে কখনো টের পেয়েছিলাম? দেখুন, সত্যি কথা বলছি, অ্যাট এ স্ট্রেচ মানে একসঙ্গে এত ছবি আমরাও কখনো দেখাতে পারিনি। তার কারণ এগুলো বোঝা যায় না দেখে, এখন গুঁতো লেগেছে, লাইন দিয়ে পালাচ্ছে তাই দেখাতে পারছি। সত্যি সাপের গর্তে একেবারে কার্বলিক অ্যাসিড পড়ে গেছে।
এসআইআর শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন বসতিতে মানুষজন পালিয়ে যাচ্ছেন ঘরে তালা মেরে। যেইভাবে একের পর এক বাড়িতে তালা এবং এই এসআইআর আবহ শুরু হওয়ার মধ্যেই কিন্তু এই বাংলাদেশের যে মানুষজন ছিলেন তারা কিন্তু এখানকার যে বসতি তা ছেড়ে চলে গিয়েছেন। নিউ টাউনের হাইডার্সের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। বাড়িগুলো দেখলেই বোঝা যাবে মূলত অস্থায়ী ঝুপড়ি, যেখানে এরকম মাথা নিচু করে প্রবেশ করতে হয়, আর সেখানেই ঝুলছে একের পর এক তালা। কারোর ছাতা এখানে ঝুলছে, কারোর গেঞ্জি মেলা রয়েছে, আবার কেউ বাচ্চার জুতোটুকু পর্যন্ত নিয়ে যেতে পারেননি। এই রকম অবস্থাতে পালিয়ে গেছেন, কারণ তারা মনে করেছেন যে যদি এসআইআরে ধরপাকড় শুরু হয় তাহলে 2002-এ নাম না থাকা বা লিঙ্ক করতে না পারার কারণে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এই বস্তি পুরো ফাঁকা হয়ে গেছে। এই ঘরগুলোতে থাকতো বাংলাদেশি, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে এই সমস্ত ঘরে থাকতেন। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে। আরেকটা দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকায়, যেমন হাকিমপুর হোক বা বিভিন্ন যে সীমান্ত এলাকা বাংলাদেশ সীমান্ত, সেখানকার চেকপোস্টে শয়ে শয়ে মানুষ তারা জমা হচ্ছে। হাকিমপুরে যে বিএসএফ এর আউটপোস্ট সংলগ্ন হোল্ডিং সেন্টার, তার কারণ নিয়ম রয়েছে যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে পুশব্যাক করার আগে তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। আমরা হোল্ডিং সেন্টারের ছবিটা দেখাতে বলবো যে এখানে অনেকেই রয়েছে, অসংখ্য রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছে। কিছুই করেনি, কয়েক মাস আগে এসেছিলাম, কাজ করতাম, এই চলে যাচ্ছে। তারা নিজেরাই বলছেন তারা বাংলাদেশি, তারা এদেশে এসছিলেন কাজ করতে, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে, কেউ বা 8 বছর আগে। এখন এই এসআইআর-এর সময় তারা ধরা পড়ে যাবেন এই আশঙ্কায় তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। বিএসএফ কি বলেছেন? বলেছে লাইনে থাকতে, এখন যখন ডেকে নেওয়া হবে তখন ডেকে নেওয়া হবে। পুশব্যাকের অপেক্ষায় রয়েছেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। খোলা আকাশের নিচে এইভাবেই গত 2 থেকে 3 রাত এইভাবেই রয়েছে। কেউ ডানকুনি, কেউ নিউ টাউন, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় তারা থাকেন। তারা স্থানীয় সূত্রে বা পুলিশি সূত্রে তাদেরকে বলা হয়েছে যেহেতু তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নেই ভারতীয় হওয়ার, তাদেরকে চলে যেতে হবে। যারা এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার, তারাও কিন্তু বলছেন যে এই এসআইআর আবহ মিটে গেলে তারা আবার ফেরত আসবেন। আদৌ কি তারা ফেরত আসতে পারবেন? ওটি হচ্ছে না সেগুড়ে বালি। স্বরাষ্ট্রমন্ত্রক আটঘাট বেঁধে পুশব্যাক করাচ্ছে। বিএসএফ এর কাছে নির্দেশিকা এসেছে, শুনে নিন। তাতে এদের ফেরার পথ এত সহজ হবে না। দেখুন এদের ফেরানো মানে পুশব্যাকটা কিভাবে করা হচ্ছে। দাঁড়িয়েই কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসে স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মের একটা গাইডলাইন। স্বরাষ্ট্র মন্ত্রকের যে গাইডলাইন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তিকে ডিপোর্ট করা হবে সেই ব্যক্তিকে তার যে বায়োমেট্রিক ডিটেল, সেই বায়োমেট্রিক ডিটেল সংগ্রহ করতে হবে। রেটিনা স্ক্যান হয়, ফিজিক্যাল বায়োমেট্রি হয়, সব কিছু হওয়ার পরে সেটা কিন্তু আপলোডেড হয়। এই যে 8 পাতার যে গাইডলাইন রয়েছে, সেই 8 পাতার গাইডলাইনের 7 নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্ট করে বলা হয়েছে গাইডলাইন ফর ডিপোর্টেশন অফ ইললিগাল বাংলাদেশ ন্যাশনালস অ্যান্ড রোহিঙ্গাস। এবং সেখানে বলা হয়েছে যাদেরকে পুশব্যাক করা হবে তাদের বায়োমেট্রিক ডিটেল সংগ্রহ করতে হবে, তাদের ডেমোগ্রাফিক ডিটেল সংগ্রহ করতে হবে এবং সেটা ফরেনার্স আইডেন্টিফিকেশন যে পোর্টাল, সেই পোর্টালে আপলোড করতে হবে। কেন করতে হবে? তার যুক্তিটা হচ্ছে পরবর্তীতে সেই ব্যক্তি যদি সঠিক পথে অর্থাৎ বৈধভাবে পাসপোর্ট এবং ভিসার মাধ্যমেও এদেশে আসার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওই ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তার বিরুদ্ধে ব্ল্যাক লিস্ট পাওয়া যাবে, অর্থাৎ তিনি যে একটা সময় অনুপ্রবেশকারী হিসেবে এদেশে এসেছিলেন সেটা প্রমাণিত হবে। ভবিষ্যতে আবার ঢুকতে না পারেন, তাই জন্য এনাদের নথি অবশ্যই গ্রহণ করেন, নথি মানে বায়োমেট্রিক নথি গ্রহণ করানো হয়। তিনি যদি আবার অনুপ্রবেশকারী হিসেবেই অর্থাৎ অবৈধ পথে এদেশে ঢোকেন এবং সেখানকার ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ বাংলায় ঢুকলেন, বাংলার পুলিশের সন্দেহ হলো যে এই ব্যক্তি ভারতীয় নন, সঙ্গে সঙ্গে তার বায়োমেট্রিক ম্যাচ করলে সেখান থেকে জানা যাবে যে তিনি অনুপ্রবেশকারী এবং তিনি এর আগে ডিপোর্ট করা হয়েছিল তাকে। আবার যদি এরা ফিরে আসে তাহলে কিন্তু বায়োমেট্রিক স্ক্যানে তারা ধরা পড়ে যাবেন যে এনারা একটা সময় এই দেশে ইমিগ্রেন্টস হিসেবে ঢোকার চেষ্টা করেছেন বা ঢুকেছিলেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফিরে আসার রাস্তাটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ভাগ, পালা, ইমিডিয়েট পালা, এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও।
জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে পাহাড়পুর কুলিং টাওয়ার কোম্পানির কারখানায় আগুন, ভিতরে প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয়। দাহ্য পদার্থের ঠাসা কারখানা, ফলের ঝড়ের বেগে আগুন ছড়িয়ে পড়ে, জ্বলতে থাকে গোটা কারখানায়। তীব্র আতঙ্ক এলাকায়, আগুন নেভাতে হিমশিম দশা দমকলের। 33 বছর পরও স্কুলে যাওয়ার রাস্তা নেই, খালবিল জমির আল দিয়ে পৌঁছতে হয় স্কুলে। এবার তাই রাস্তার দাবিতে বিক্ষোভ খুদে পড়ুয়াদের, সামিল অভিভাবকরাও। মালদা জেলার গাজল ব্লকের ঘটনা, অভিযোগ পঞ্চায়েত, ব্লক প্রশাসন সহ বহু জায়গায় জানিয়েও কাজ হয়নি। পঞ্চায়েত সমিতির আশ্বাস, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবে তৈরি হয়েছিল কালভার্ট, তা ধসে গিয়ে গর্ত হয়ে গেছে। কাটোয়ার 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ স্কুল মোড়ের কাছে বিপত্তি, ক্ষোভ চরমে এলাকাবাসীর। মাত্র দিন 15 আগে এই কালভার্ট তৈরি হয়েছিল, সিমেন্টের বদলে মাটি দিয়ে কাজ হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের। দীর্ঘদিনের দাবি পূরণ, কয়েক মাসের মধ্যেই শুরু হচ্ছে পূর্ব বর্ধমানের ঘোষকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ। ঘোষণা জেলা পরিষদের সভাধিপতি। ঘোষকরা ও আশেপাশের এলাকার প্রায় লক্ষাধিক বাসিন্দার ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। 21 লক্ষ টাকায় গোপনে সমবায়ের জমি বেচে দিয়েছেন বিধায়ক জলের দরে। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির দিকে আঙুল সমবায় সমিতির কর্মকর্তাদের। লিখিত অভিযোগ দায়ের, তীব্র চাঞ্চল্য মালদার শামসি এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার বিধায়কের, ফাঁসানো হচ্ছে তাকে, চক্রান্তের অভিযোগ। চুরি যাওয়া হিরে, সোনা সহ গয়নাগাটি উদ্ধার, বড় সাফল্য এগরা থানার। উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যৌথ অভিযান, 2 মহিলা গ্রেপ্তার। ধৃত এগরার বাসিন্দা মামুনি যাদব ও মণি যাদব নয়ডায় পরিচারিকার কাজ করতেন, সেখানে হাত সাফাই করে রাজ্যে ফিরে বহাল তবিয়তে ঘুরছিলেন। তবে তদন্তে তাদের কীর্তি ফাঁস। দীর্ঘদিন ধরে মাইনে না পেয়ে আন্দোলনের পাম্প অপারেটররা পূর্ব বর্ধমান জেলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে পানীয় জল প্রকল্পে কাজ করেন এরা। ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের অভিযোগ, 8 মাস ধরে মাইনে, বোনাস সব বন্ধ। জেলা শাসককে 5 দফা দাবিতে ডেপুটেশন।